প্রথম দিকে না মেনে নিতে পারলেও কিছুদিন পর থেকে আধ্যাত্মিক চর্চায় মেয়ের সঙ্গে যোগ দেয় অরিন্দম। ধর্মীয় গুরু জয়েস মেয়রের অনুগামী হয়ে পড়ে আর্যর দিদি দেবলীনা। ধীরে ধীরে এই স্পিরিচুয়াল যোগকে কেন্দ্র করেই বাবার সঙ্গে নতুন করে দূরত্ব শুরু হয়। ভাই বোন যৌথভাবে চিরকুটের মাধ্যমে বাবাকে জানায় তারা বিয়ে করবে না। এরপর বাবাকে ডিসিপ্লিন লাইফস্টাইলে বেঁধে রাখতে চায় মেয়ে, কিন্তু অরিন্দম তাতে রাজি হয় না। একটা সময় ঈশ্বর সাধনায় দিদির সঙ্গ দেওয়া শুরু করে ভাইও। ঠিক সেই সময় অন্য সমস্যা দেখা দেয়। বাবার অতিরিক্ত মদ্যপান, কথায় কথায় পার্টি দেওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না দুজন। মদ্যপান করে অরিন্দমবাবু অন্যরকম ব্যবহার করত। সন্তানদের প্রায়ই বলতো, আমি তোমাদের টাকা পয়সা দিই, তেমন হলে সব বন্ধ করে দেব। পাল্টা জবাব দিত আর্য, আমি আর দিদিও সম্পত্তির অংশীদার, তুমি কি আমাদের তা থেকেও বাদ দিতে চাও? জেনে রাখো, ঈশ্বরই আমাদের দেখবেন, তোমাকে আমাদের মোটেও পছন্দ নয়, তাই একই ছাদের নিচে আলাদা আলাদা থাকাই ভালো। আধ্যাত্মিক জগতে নিজেকে সমর্পণ করে আর্যর দিদি দেবলীনা। বাইরে বেরোনো পুরোপুরিভাবে বন্ধ করে দেন। একাকিত্ব কাটাতে বাড়িতে দুটো ল্যাব্রাডর পোষা শুরু করে সে। আদর করে তাদের নাম দেন টেরি ও রিকি। সন্তান স্নেহে দুটো কুকুরকেই প্রতিপালন করা শুরু করে। কুকুর পোষার এই সিদ্ধান্ত নিয়েও বাবার সঙ্গে মনোমালিন্য দেখা দেয় মেয়ে। পারতপক্ষে কেউ কারো মুখও দেখতেন না। খোঁজ তো নেওয়া দূরের কথা। 2014 আগস্ট মাস। আচমকা অসুস্থ হয়ে পড়ে টেরি। বহু চেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি। এর 6 মাস যেতে না যেতেই ফের অঘটন। এবার বিনা চিকিৎসায় মৃত্যু হয় রিকির। কিন্তু সেই শোক কাটিয়ে উঠতে পারেনি দেবলীনা। প্রিয় পোষ্যদের কিছুতেই কাছছাড়া করতে চাননি ও। ভাইকে চিরকুটের মাধ্যমেই প্রস্তাব দেন, আমি কি টেরির দেহ ঘরে রেখে দিতে পারি? আর্য সম্মতি দিলেও বেঁকে বসে অরিন্দম। মেয়ের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে সে। টেরির মৃত্যুর আগে পর্যন্ত দেবলীনা ও আর্যর সঙ্গে তাও অল্প যোগাযোগ রাখত অরিন্দমবাবু। কুকুর পোষা নিয়ে ঝগড়ার পর নিজেকে সন্তানদের থেকে দূরে সরিয়ে রাখে সে। এরপর বাবাকে দিদির পাশের ঘর থেকে এক প্রকার তাড়িয়ে দেয় আর্য। অরিন্দমবাবু গিয়ে ওঠে ড্রয়িং রুমের এক প্রান্তে ছোট একটা স্যাঁতস্যাঁতে ঘর। মূলত দেবলীনার আগ্রহেই নেওয়া হয় আরেকটা সিদ্ধান্ত। ফ্ল্যাটের বিভিন্ন কোণে নানান সাইজের স্পিকারে সবসময় জয়েস মেয়রের গান চালিয়ে রাখা হয়, আর এভাবেই দিন কাটতে থাকে তিনজন। এই ঘটনার প্রায় মাস 6 পর অরিন্দম আবার ছেলে মেয়েদের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করে। বিভিন্ন সময় বিশেষ দিনে ছোটখাটো উপহার পাঠালেও তাতে খুব একটা লাভ হয়নি। সম্পর্ক জোড়া তো লাগেই না, উল্টে সম্পর্কে আরো তিক্ততা বাড়ে। তখন থেকেই বাড়িতে রান্না বন্ধ হয়ে যায়। যে যার ঘরে চাল ডাল স্রেফ জলে ভিজিয়ে খাওয়া শুরু করে। এরকমই একটা সময় বাবাকে চিরকুট পাঠায় আর্য। তাতে লেখা ছিল, দিদির আধ্যাত্মিক মতামত তুমি মেনে নাওনি, তাই সম্পর্কটা আজ ভাঙতে ভাঙতে এখানে দাঁড়িয়ে। তবে আর্য উপহার না নিলেও নিজের জন্মদিনে বাবার দেওয়া টাকা নিয়েছিল দেবলীনা। সেটা মন থেকে মেনে নিতে পারেনি আর্য। যদিও ওই বিষয়টা নিয়ে অদ্ভুত একটা চিরকুট লিখেছিল। তাতে লেখা ছিল, বাবা নয়, ঈশ্বরই টাকা দিয়েছিলেন দিদির জন্মদিনে। আর্য আরও বলে চলল, 2013 ডিসেম্বর থেকে দিদির খাওয়া দাওয়া অদ্ভুতভাবে পাল্টে গেছিল। প্রথম কয়েক মাস শুধু পাউরুটি খেত, পরের কিছু মাস আবার শুধু জল, তারপর তো খাওয়া দাওয়া একেবারে বন্ধই করে দেয়। ঠিক 9 মাস বাদে, অর্থাৎ 2014 সেপ্টেম্বর থেকে পুরোপুরি উপবাস করতে শুরু করে দিদি। আমি জানতে চাওয়ায় বলেছিলেন, যিশুর নির্দেশে এই কঠোর তপস্যা শুরু করেছে দিদি। আমিও মেনে নিয়েছিলাম। অতীতে পরিবারে যতবারই ক্রাইসিস আসতো, দিদিকে দেখতাম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এবারেও এই বাবার সঙ্গে মানসিক দূরত্ব এবং সম্পর্কের তীব্র টানাপোড়েন প্রভু যিশুই মেটাবেন বলে ভরসা ছিল আমার। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের শেষ দিকে একদিন দেখতে পেলাম দিদির চোখের সামনে কেমন নিস্তেজ হয়ে গেল।
কোনো মতে শুধু কথাটুকু বলতে পারছিল। শরীরে এক ফোঁটা মাংস ছিল না, কেমন একটা হাড় ঝিরঝিরে চেহারা। ওঠার ক্ষমতাও একেবারেই ছিল না ওর। 4 দিন ধরে দিদিকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারিনি। শেষ পর্যন্ত 29শে ডিসেম্বর আমাকে ছেড়ে চলে যায় দিদি। তারপর আমি খানিকটা বেপরোয়া হয়ে গেছিলাম। পাশের ঘরে থাকা বাবাকে রাগের চোটে কিছুই জানাইনি। আমি দিদিকে প্রচণ্ড ভালোবাসতাম। তখনই সিদ্ধান্ত নিই ওর দেহ আর দাহ করব না, আমার সঙ্গেই রাখবো, আমার কাছে, আমার পাশে। আর্যর জবানবন্দি শুনে পুলিশের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দিদির মৃতদেহ বাড়িতে রেখে দেওয়ার সিদ্ধান্তে কি আদেও রাজি ছিলেন অরিন্দম বাবু? এই বিষয়ে নিশ্চিত হতে পারছিল না পুলিশ। আর্যবাবু পুলিশ কর্তাদের জানিয়েছিল যে বাবা অরিন্দমকে দেবলীনার মৃত্যুর খবর প্রায় 2.5 মাস পরে জানিয়েছিল। বেশ কয়েকবার চিরকুটের মাধ্যমে অরিন্দম নিজের মেয়ের খোঁজ নিয়েছিল, কিন্তু আর্য প্রতিবারই উত্তর দিত দিদি আশ্রমে রয়েছে। আর্য আবার বলতে শুরু করে, মার্চ মাসে নিজের ঘর ছেড়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে বাবা। তারপর আমার হাতে চিরকুট ধরিয়ে দেয়। তাতে লেখা ছিল দেবলীনা কোথায়। বাবা তা জানতে না চাইলে হয়তো অজানাই থেকে যেত দিদির মৃত্যুর খবরটা। বাবাকে সেদিন প্রথম বলি, শি ইজ নো মোর। যিশুর কাছে চিরদিনের জন্য চলে গেছে 2.5 মাস আগে। সেদিন সন্ধ্যাতেই মৃতদেহের খোঁজ পায় বাবা। জানতে পারে সেটা আমার ঘরেই রাখা আছে। তবু আমার জেদের কাছে হার মানতে হয় তাকে। শুধু তাই নয়, দিদির মৃত্যুর বিষয়টা কাকা বা নিরাপত্তা রক্ষীদের ঘুণাক্ষরে টের পেতে দেব না বলে ঠিক করি আমরা দুজন। বেডরুমে মেঝেতে আলাদা বিছানা করে দিদির দেহ শুইয়ে রেখেছিলাম। প্রতিদিন রাতে ওর আত্মার সঙ্গে বসে খাওয়া দাওয়াও করতাম। পুলিশ কর্মীরা জিজ্ঞেস করে, বাড়িতে দিদির মৃতদেহ, 2টো কুকুরের দেহ পচে অসহ্য গন্ধের সমস্যা হতো না আপনাদের? তার উত্তরে আর্য বলে, ওই গন্ধে আমার কোনো সমস্যাই হয়নি। মাঝে মধ্যে জানলা খুলে রোদ ঢুকতে দিতাম। কোনো কোনো সময় অনলাইনে রুম ফ্রেশনার কিনে এনে স্প্রে করেও দিতাম। ঘরের নগদ টাকা শেষ হয়ে যায় একসময়। আর্যর কাছে শেষে পড়েছিল মোট 200 টাকা। তবু মাছি পোকার আতুর ঘরে দিদির বিছানা ছেড়ে 1 ফোঁটাও বেরোয়নি আর্য। আর শুধু তাই নয়, দিদির আত্মা ঘরে আসে এই বিশ্বাস থেকে ড্রাই ফ্রুট, পিৎজা, কেক সহ অন্যান্য অনেক খাবার নিয়ে আসতো অনলাইনে। এবার পুলিশ জিজ্ঞেস করে, আপনার বাবা মারা গেলেন কেমন করে? সোজা সাপটা বলুন তো। আর্য উত্তর দেয়, যারা দিনরাত টুকটাক করেছে, আমাদের ক্ষতি করতে বান মেরেছে, তাদের সঙ্গে কথা বলাই ভুল। আমরা বিদেশ থেকে ফেরার পর সকলের সঙ্গে সদ্ভাব স্থাপনের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কেউ সাড়া দেয়নি। এক ঘরে করে দেওয়া হয়েছিল আমাদের। ঠাকুমার বানে মায়ের মৃত্যু পর্যন্ত হয়েছিল। She was a witch. She destroyed our family. যাদের জন্য আমাদের বাড়ি ছাড়তে হয়েছিল, তাদের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করে বাবা। তাদের সঙ্গে পরিকল্পনা করে বাড়ি জমি বিক্রির চেষ্টাও করে। আমি আর দিদি প্রতিবাদ করায় তা ভেস্তে যায়। তাতেই ভেঙে পড়েছিলেন বাবা। এই পর্যন্ত কথা বলে থেমে যায় আর্য। তারপর পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন, বাবা কোনো সুইসাইড নোট রেখে গেছেন? আমার মনে হচ্ছে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। আমি অবশ্য বাবাকে ক্ষমা করে দিয়েছি।